আচ্ছা, রাস্তাঘাটে গাড়ির টায়ারে হাওয়া দেওয়া বা ধরুন কারখানায় নানা রকম যন্ত্র চলার শব্দ, এগুলো তো আমরা হামেশাই দেখি শুনি, তাই না? এই সব কিছুর পেছনেই কিন্তু একটা শক্তি কাজ করছে, কম্প্রেসড এয়ার, মানে সোজা কথায় সংকুচিত বাতাস। আজ আমরা এই সংকুচিত বাতাস আর যে যন্ত্রটা এটা তৈরি করে, মানে এয়ার কম্প্রেসর, সেটাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। একদম। আমরা বোঝার চেষ্টা করব যে এই কম্প্রেসড এয়ার ঠিক কি কাজে লাগে, আর এই এয়ার কম্প্রেসর জিনিসটা চলে কিভাবে, কত রকমই বা হয়। আর কিছু জরুরি টার্মস আছে, যেমন ধরো কম্প্রেশন রেশিও, ক্যাপাসিটি, এইগুলো একটু ছুঁয়ে যাব। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্য হবে পুরো বিষয়টা যতটা সম্ভব সহজ করে বোঝা, যাতে পরীক্ষার প্রস্তুতি তো বটেই, পরেও কাজের জায়গায় গেলে ধারণাটা পরিষ্কার থাকে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ভাবো কোথায় কোথায় লাগে এই হাওয়া। ওই যে বললে গাড়ির টায়ার ফোলানো, সেটা তো আছেই। এছাড়াও ধরো বাড়ি রং করার সময় স্প্রে গান চালানো হয়, বা ডেন্টিস্টের কাছে গেলে নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করে। এমনকি বড় বড় কারখানায় যে পাওয়ার টুলসগুলো চলে, সেগুলোর অনেকেও কিন্তু এই কম্প্রেসড এয়ার দিয়েই চলে। মানে ব্যবহার প্রচুর। তার মানে বলতে গেলে দৈনন্দিন জীবন থেকে শুরু করে বড় ইন্ডাস্ট্রি, প্রায় সব জায়গাতেই এর প্রয়োজন পড়ছে। কিন্তু এই বাতাসকে সংকুচিত করা হয় কিভাবে? এখানেই তো এয়ার কম্প্রেসারের আসল কাজটা, তাই না? ঠিক। খুব সহজ করে বললে, কম্প্রেসর হলো এমন একটা যন্ত্র যা চারপাশের বাতাসকে, মানে স্বাভাবিক চাপের বাতাসকে টেনে নেয়, নিয়ে একটা অনেক ছোট জায়গায় সেটিকে আবদ্ধ করে ফেলে। মানে চাপটা বাড়িয়ে দেয়। অনেকটা আমরা সিরিঞ্জ দিয়ে যেমন বাতাস চেপে ধরি, প্রায় সেরকম। এবার যদি প্রকারভেদের কথা বলো, তো প্রধানত দু রকমের হয়। দুরকম? কি কি? একটা হলো রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এখানে একটা পিস্টন থাকে, যেটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে বাতাসকে সংকুচিত করে। আমরা যে সাইকেলে পাম্প দিই, অনেকটা সেই রকম মেকানিজম। আর দ্বিতীয়টা হলো রোটারি কম্প্রেসর। এখানে ঘোরার মাধ্যমে, মানে ঘূর্ণনের মাধ্যমে বাতাসকে সংকুচিত করা হয়। ও আচ্ছা, তাহলে একটা পিস্টন দিয়ে চাপ দিচ্ছে, আরেকটা ঘুরিয়ে চাপ দিচ্ছে, বেশ। তাহলে কম্প্রেসরের মূল কাজটা তাহলে বাতাসের চাপ বাড়ানো। আর প্রধান দুটো ধরন হলো রেসিপ্রোকেটিং আর রোটারি। আচ্ছা, আপনি বলছিলেন কিছু টার্মস আছে, যেমন কম্প্রেশন রেশিও, ক্যাপাসিটি, এগুলো একটু গোলমেলে লাগে মাঝে মাঝে। হ্যাঁ, এগুলো বোঝাটা জরুরি, বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা ধরো কম্প্রেশন রেশিও। এটা হলো বাতাসটা কম্প্রেসরে ঢোকার সময় তার যে আয়তন ছিল, আর চাপ দেওয়ার পর মানে ডিসচার্জ হওয়ার ঠিক আগে তার আয়তন যতটা কমে দাঁড়ালো, এই দুই আয়তনের অনুপাত, মানে কতটা বেশি সংকুচিত করা হলো বাতাসটাকে। প্রেসার কুকারে যেমন অনেকটা বাষ্প কম জায়গা জমা হয়ে চাপ বাড়ায়, কিছুটা তেমন কনসেপ্ট। বুঝেছি, মানে কতটা চাপলো সেটার মাপ। আচ্ছা, আর কম্প্রেসর ক্যাপাসিটি আর ফ্রি এয়ার ডেলিভারি বা এফএডি, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কম্প্রেসর ক্যাপাসিটি হলো থিওরিটিক্যালি বা তত্ত্বগতভাবে কম্প্রেসরটা প্রতি মিনিটে কতটা বাতাস ভেতরে টানতে পারে, এটা তার ডিজাইন ক্যাপাসিটি। আর ফ্রি এয়ার ডেলিভারি বা এফএডি হলো একটা নির্দিষ্ট চাপে কম্প্রেসরটা বাস্তবে কতটা বাতাস বাইরে ডেলিভার করতে পারছে। কারণ চলার সময় কিছু লস তো হয়, যেমন ধরো ভেতরে কোথাও লিক থাকতে পারে, বা তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য আয়তন বদলে যেতে পারে। তাই বাস্তবে যা পাওয়া যায় সেটাই এফএডি। অনেকটা পাইপে লিক থাকলে কল দিয়ে জল কম পাওয়ার মতো। এফইডি হলো আসল কার্যকারী আউটপুট। ও, তাহলে ক্যাপাসিটি হলো হিসেবের ইনপুট আর এফএডি হলো আসল আউটপুট। ক্লিয়ার হলো। আরেকটা যেন কি বললেন? সুইপড ভলিউম? হ্যাঁ, সোয়েপ্ট ভলিউম। এটা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ক্ষেত্রে জরুরি। পিস্টনটা সিলিন্ডারের ভেতরে যতটা দূরত্ব ওঠানামা করে, সেই ওঠানামার পথে যে আয়তনটা তৈরি হয়, সেটাই সোয়েপ্ট ভলিউম। আচ্ছা, এবার একটু রেসিপ্রোকেটিং কম্প্রেসরের গভীরে যাওয়া যাক। এই যে সিঙ্গল স্টেজ বলা হয়, এর মানে কি? সিঙ্গল স্টেজ মানে খুব সহজ। বাতাসটাকে এক ধাপে, মানে একটা সিলিন্ডারেই সংকুচিত করা হয়। পিস্টন একবার নামে, বাতাস ভেতরে টানে, এটাকে বলে সাকশন স্ট্রোক। তারপর পিস্টনটা ওঠে, বাতাসটাকে চাপ দেয়, এটা কম্প্রেশন স্ট্রোক। আর শেষে চাপ দেওয়া বাতাসটাকে বের করে দেয়, এটা ডিসচার্জ। পুরো কাজটা এক সাইকেলে একটাই সিলিন্ডারে হয়, ওই সাইকেল পাম্পের মতো আর কি। বুঝলাম। কিন্তু যদি আরও অনেক বেশি চাপের দরকার হয়, তখন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যখন খুব বেশি চাপ দরকার হয়, তখন এক ধাপে অতটা চাপ তৈরি করা মুশকিল বা এফিশিয়েন্ট নয়। তখন ব্যবহার করা হয় মাল্টি স্টেজ কম্প্রেসর।
মানে বাতাসটাকে 2 বা তারও বেশি ধাপে পরপর সংকুচিত করা হয়। প্রথম ধাপে কিছুটা চাপ বাড়ানো হলো, তারপর সেই বাতাসটাকে দ্বিতীয় ধাপে পাঠানো হলো আরও চাপ বাড়ানোর জন্য। এরকম। আচ্ছা, কিন্তু ধাপে ধাপে চাপ দিলে তো বাতাসটা গরম হয়ে যাবে। ঠিক ধরেছ। আর সেজন্যই মাল্টিস্টেজ কম্প্রেসরের প্রতিটা ধাপের মাঝে একটা ইন্টারকুলার ব্যবহার করা হয়। এই ইন্টারকুলারের কাজ হল প্রথম ধাপে চাপ দেওয়ার পরে যে গরম বাতাসটা বেরোলো সেটাকে ঠান্ডা করা। ঠান্ডা করে তারপর সেটাকে পরের ধাপে পাঠানো হয়। এতে পরের স্টেজে কম্প্রেশন করতে কম শক্তি লাগে, মানে কম্প্রেসরের খাটনি কমে, আর যন্ত্রাংশগুলো অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পায়। অনেকটা দৌড়ের মাঝে একটু জিরিয়ে নেওয়ার মতো, যাতে পরের ল্যাপটা আরও জোরে দৌড়ানো যায়। দারুণ অ্যানালগ এটা। তাহলে মাল্টিস্টেজ কম্প্রেসরে ইন্টারকুলার ব্যবহারের প্রধান সুবিধা হল শক্তি সাশ্রয় আর যন্ত্রের স্থায়িত্ব বাড়ানো। একদম। আর এর সাথে আসে এফিসিয়েন্সি প্রসঙ্গ। হ্যাঁ, এফিসিয়েন্সি। কয়েক রকম এফিসিয়েন্সি আছে মনে হয়। মূলত 3টে এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলি। প্রথমটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এটা হলো পিস্টন যে সুইপড ভলিউম তৈরি করছে তার কতটা অংশ সত্যি সত্যি সাকশনের সময় নতুন বাতাসে ভরছে, মানে সিলিন্ডারের জায়গাটা কতটা ভালোভাবে ব্যবহার হচ্ছে। মনে রাখার জন্য ভাবতে পারো ভলি কতটা ভরল। আচ্ছা, ভলি কতটা ভরল। বেশ। আর দ্বিতীয়টা আইসোথার্মাল এফিসিয়েন্সি। এটা একটা আদর্শ অবস্থার সাথে তুলনা। আইসোথার্মাল মানে হলো তাপমাত্রা স্থির রেখে চাপ বাড়ানো। থিওরিটিক্যালি এতে সবচেয়ে কম শক্তি লাগে। বাস্তবে তো তাপমাত্রা বাড়ে, কিন্তু ইন্টারকুলার ব্যবহার করে আমরা চেষ্টা করি এই আইসোথার্মাল অবস্থার যতটা সম্ভব কাছাকাছি থাকতে। মনে রেখো, আইসো মানে ঠান্ডা বা সমান তাপমাত্রা। ঠিক, আইসো মানে সমান তাপমাত্রা। আর 3 নম্বর? 3 নম্বরটা হলো মেকানিক্যাল এফিসিয়েন্সি। এটা হলো যন্ত্রটা নিজে কতটা কর্মক্ষম, মানে কম্প্রেসরকে চালাতে যে শক্তি দেওয়া হচ্ছে, ইনপুট পাওয়ার, তার কতটা অংশ সত্যি সত্যি বাতাসকে চাপ দিতে কাজে লাগছে। বাকিটা তো ঘর্ষণ বা অন্যান্য মেকানিক্যাল লসে নষ্ট হয়। মনে রাখতে পারো, মেকানিক্যাল মানে যন্ত্রের ক্ষমতা। বোঝা গেল। ভলিউমেট্রিক, আইসোথার্মাল আর মেকানিক্যাল। দারুণ। তাহলে রেসিপ্রোকেটিং নিয়ে তো বেশ পরিষ্কার ধারণা হলো। আচ্ছা, এবার একটু রোটারি কম্প্রেসরগুলোর কথা বলুন। এগুলো তো একটানা ঘোরে বললেন। হ্যাঁ, এগুলোর মূল অংশটা ঘুরে পিস্টনের মতো ওঠানামা করে না, তাই বাতাসটাও একটানা ডেলিভারি পাওয়া যায়। এরও কয়েকটা ধরন আছে, যেমন স্ক্রু কম্প্রেসর। এতে দুটো প্যাঁচানো স্ক্রুর মতো দেখতে রোটার থাকে, যেগুলো খুব কাছাকাছি থেকে একসঙ্গে ঘোরে। বাতাসটা এদের প্যাচের মধ্যে আটকা পড়ে, আর স্ক্রুগুলো ঘোরার সাথে সাথে সেটা ভেতরের দিকে এগিয়ে যায়, আর জায়গা কমে আসায় চাপ বাড়তে থাকে। দুটো কর্ক স্ক্রু একসঙ্গে ঘোরার মতো করে ভাবা যেতে পারে। ইন্টারেস্টিং। স্ক্রু। আর কি আছে? আছে লোব কম্প্রেসর। এটাকে রুটস ব্লোয়ারও বলে। এতে সাধারণত দুটো বিশেষ আকারের লোব থাকে, অনেকটা ইংরেজি আটের মতো দেখতে হতে পারে। এরা একে অপরের সাথে বিপরীত দিকে ঘোরে আর বাতাসকে পকেটের মতো জায়গায় ভরে খাঁচা থেকে ডেলিভারি সাইডে ঠেলে দেয়। এটা মূলত বেশি পরিমাণে বাতাস সরায়, চাপ খুব বেশি বাড়ায় না। পুরনো দিনের হাঁপড়ের মতো কাজ করে কিছুটা। আচ্ছা, লোব বুঝলাম। এরপর? এরপর আছে ভেন কম্প্রেসর। এখানে একটা রোটার বা চাকতি থাকে, যেটা একটা গোলাকার কেসিংয়ের মধ্যে একটু অফ সেন্টার হয়ে ঘোরে। এই রোটারের গায়ে অনেকগুলো খাঁচ কাটা থাকে, আর সেই খাঁচে স্প্রিং দেওয়া পাত বা ভেইন বসানো থাকে। রোটারটা যখন ঘোরে, ভেইনগুলো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বাইরের দেওয়ালের সঙ্গে লেগে থাকে। যেহেতু রোটারটা অফ সেন্টার, তাই ভেইন আর কেসিংয়ের মাঝের জায়গার আয়তনটা ঘুরতে ঘুরতে বদলায়। বাতাস ঢুকে বেশি জায়গায়, তারপর জায়গা কমে আসায় চাপ বাড়ে আর শেষে বেরিয়ে যায়। অনেকটা সুইং ডোর দিয়ে বাতাস ঠেলে নিয়ে যাওয়ার মতো। ও, অনেকগুলো ভাগ। আরেকটা যেন বলেছিলেন, সেন্ট্রিফিউগাল। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। এটাতে একটা পাখা বা ইম্পেলার খুব জোরে ঘোরে। এই ঘোরার ফলে বাতাসটা ইম্পেলারের কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যায় খুব গতিতে। তারপর এই গতিশক্তিকে একটা ডিফিউজার সেকশনে চাপ শক্তিতে রূপান্তরিত করা হয়। নাগরদোলা যেমন আমাদের বাইরের দিকে ঠেলে দেয়, এটাও বাতাসকে সেইভাবে বাইরের দিকে ছিটকে দিয়ে চাপ বাড়ায়। বাহ! তাহলে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর গতিশক্তিকে কাজে লাগিয়ে বাতাসের চাপ বাড়ায়। দারুণ। তাহলে তো অনেক রকমের কম্প্রেসর হলো। এবার যদি তুলনা করতে হয়, মানে রেসিপ্রোকেটিং আর রোটারির মধ্যে
কখন কোনটা বাছব? মূলত নির্ভর করে কতটা চাপ দরকার আর কতটা পরিমাণে বাতাস দরকার তার উপর। সাধারণভাবে বলতে গেলে রেসিপ্রোকেটিং কম্প্রেসরগুলো অনেক বেশি চাপ তৈরি করতে পারে, কিন্তু এরা তুলনামূলকভাবে কম পরিমাণে বাতাস ডেলিভারি দেয়। তাই যেখানে হাই প্রেশার দরকার কিন্তু ফ্লো রেট কম হলেও চলে, যেমন ছোট ওয়ার্কশপ, গ্যারেজ, ডেন্টাল ক্লিনিক, সেখানে রেসিপ্রোকেটিং চলে। অন্যদিকে রোটারি কম্প্রেসরগুলো, বিশেষ করে স্ক্রু বা সেন্ট্রিফিউগাল, মাঝারি চাপ তৈরি করলেও অনেক অনেক বেশি পরিমাণে বাতাস একটানা দিতে পারে। তাই বড় বড় কারখানা, পাওয়ার প্ল্যান্ট, যেখানে প্রচুর পরিমাণে কম্প্রেসড এয়ার লাগে, সেখানে রোটারি কম্প্রেসর ব্যবহার হয়। তার মানে বেশি চাপ চাইলে রেসিপ্রোকেটিং আর বেশি বাতাস চাইলে রোটারি, এটাই মূল পার্থক্য, তাই তো? হ্যাঁ, খুব সরলীকরণ করলে এটাই দাঁড়ায়। প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। বুঝলাম। আমরা তো অনেক কিছুই জানলাম। শেষ একটা প্রশ্ন, এই কম্প্রেসরগুলো চালাতে তো বেশ ভালোই বিদ্যুৎ লাগে। শক্তি বাঁচানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, শক্তি সঞ্চয় করাটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কয়েকটা সহজ উপায় আছে। সবচেয়ে বড় শত্রু হল লিকেজ। কম্প্রেসড এয়ার সিস্টেমে পাইপলাইনে জোড়ে বা ভালভে ছোট ছোট লিক থাকতে পারে, যা চোখে দেখা যায় না, কিন্তু এই লিক দিয়ে প্রচুর বাতাস বেরিয়ে যায়, যার মানে শক্তির অপচয়। তাই নিয়মিত লিক পরীক্ষা করে বন্ধ করাটা খুব জরুরি। এছাড়াও যতটা চাপ দরকার ঠিক ততটা চাপে কম্প্রেসর চালানো উচিত। অপ্রয়োজনে বেশি চাপে চালালে বেশি বিদ্যুৎ খরচ হয়। আর একটা কথা মনে রাখতে বলবো, এই যে এয়ার কম্প্রেসর বা থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল নীতিগুলো শিখছ, এগুলো কিন্তু শুধু ডিপ্লোমা পাশের জন্য নয়। একটু ভবিষ্যতের দিকে তাকাও। এনার্জি স্টোরেজের নতুন নতুন টেকনোলজি আসছে, যেমন কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ বা CAES, অত্যাধুনিক অটোমেশন, রোবটিক্স, এই সব জায়গাতেও কিন্তু এই কম্প্রেসড এয়ার টেকনোলজির গভীর প্রয়োগ আছে বা আসছে। জানার আগ্রহটাই আসল। খুব ভালো লাগলো আজকের আলোচনা। এখানেই তাহলে শেষ করি? হ্যাঁ, অবশ্যই। বেশ, পরের পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো আসি।